বাংলা ব্যাকরণে সমাস নিয়ে যেমন অনেক ছেলে মেয়ে ভয় পায়, তেমনি ইংরেজি গ্রামারেও ক্লজ নিয়ে অনেক ছেলে মেয়ে ভয় পায়। আমি এই ভিডিওতে গল্পর ছলে তোমাদের ক্লজ কাকে বলে, ক্লজ কয় প্রকার, সেগুলো কি কি, এবং ক্লজের একটা অংশ নাউন ক্লজ, সেগুলো সম্পর্কে সহজ সরলভাবে আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত যদি দেখো, আশা করি ক্লজ নিয়ে তোমাদের সংশয় বা ভয় দূর হবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রেখো, যাতে আমাদের সমস্ত ভিডিও সবার আগে পেতে পারো। আর অবশ্যই অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো এবং ক্লজ তোমরা সত্যি শিখতে পারলে কিনা, সেটা অবশ্যই আমাদের জানিও। এই ক্লজ বোঝার আগে তোমাদের একটা ছোট্ট গল্প বলি। আমাদের গ্রামে একটা পুরো বাড়ি ছিল। সেই পুরো বাড়িটায় কেউ বসবাস করতো না। হঠাৎ কোথা থেকে একটা পরিবার উঠে এসে সেই পুরো বাড়িতে বসবাস শুরু করলো। সেই পরিবারে 3জন মাত্র সদস্য ছিল, বাবা, মা আর তাদের একমাত্র সন্তান। সেই সন্তান যখন একটু বড় হলো, কথাবার্তা বলতে শিখলো এবং লেখাপড়া করার বয়স হলো, তখন তার বাবা তাকে বই, খাতা, পেন কিনে নিয়ে এসে দিল পড়াশোনা করার জন্য। এবং ধীরে ধীরে ছেলেটি বড় হলো, তাকে আরো টিউশন মাস্টারের কাছে দিল এবং তার যা খরচ খরচা সব বাবা বহন করত। কিন্তু ছেলেটি যখন আরো বড় হলো, তখন বাবার একার আয়ে সংসার ঠিকঠাক চলছিল না। তখন মাও শুরু করলেন বিভিন্ন হাতের কাজ করে আয় করা এবং বাবার সহযোগিতা করা। এইভাবে মা এবং বাবা দুজনে মিলে ইনকাম করে ছেলেটিকে লেখাপড়া শেখাতে শুরু করলেন এবং সেই সংসারটা খুব সুখে আমরা দেখলাম আমাদের পাড়ায় ওই পুরো বাড়িতে বসবাস শুরু করেছে। এই যে গল্পটা তোমাদের বললাম, এই গল্পটার মধ্যে কিন্তু ক্লজ লুকিয়ে আছে। আমি ওই যে বললাম যে গল্পর ছলে তোমাদের ক্লজটা বোঝাবো। এই যে পরিবারটা, এই পরিবারের মধ্যে ক্লজ লুকিয়ে আছে কিভাবে, সেইটা একটু আলোচনাটা শোনো। শুনলেই তাহলে এর মধ্যে কিভাবে ক্লজ লুকিয়ে আছে সেটা বুঝতে পারবে। তাহলে এখানে কি বললাম, একটা পরিবার। তাহলে এই পরিবারের মধ্যে কে কে আছে? বাবা, মা এবং তাদের সন্তান। একটা পরিবার অর্থাৎ বাবা, মা এবং তাদের একমাত্র সন্তানকে নিয়ে পরিবারটা গড়ে উঠেছে। এই পরিবারটাকে যদি তুমি ধরো সেন্টেন্স বা বাক্য, তাহলে এই পরিবারের অংশ কে কে? বাবা, মা এবং তাদের একমাত্র সন্তান। ঠিক তেমনি এই পরিবারটাকে যদি একটা সেন্টেন্স ধরো, তাহলে সেন্টেন্সের মধ্যে যে অংশ আছে বাবা, মা, সন্তান, এই যে এক একটা অংশ, এই এক একটা অংশকে বলা হয় ক্লজ। তাহলে ক্লজ কাকে বলবো? একটা বড় বাক্যের মধ্যে যে অংশ আছে, ছোট ছোট অংশ আছে, সেই অংশগুলোকে বলবো ক্লজ। তাহলে ক্লজের অর্থ কি দাঁড়াচ্ছে? ক্লজের অর্থ দাঁড়াচ্ছে বাক্যাংশ। এই যে বাক্যাংশটাকে আমরা ভাঙলে কি পাবো? বাক্য যুক্ত অংশ। অর্থাৎ একটা বাক্যের মধ্যে যে অংশ আছে সেগুলোকে আমরা ক্লজ বলবো। তাহলে এইখানে সংজ্ঞা বলতে গেলে বলতে হবে একটি বড় বাক্যের মধ্যে এক বা একাধিক ছোট ছোট বাক্য বা শব্দ বা শব্দগুচ্ছকে বলা হয় ক্লজ। বিষয়টা এবার একটা উদাহরণের সাহায্যে আমরা বুঝে নিই। যেমন ধরো, সীতা ইজ সিঙ্গিং অ্যান্ড গীতা ইজ ড্যান্সিং। সীতা ইজ সিঙ্গিং অ্যান্ড গীতা ইজ ড্যান্সিং, এটা পুরোটা একটা বাক্য, এটা পুরোটা একটা সেন্টেন্স বা বাক্য। এর মধ্যে আমরা দেখো পাচ্ছি সীতা ইজ সিঙ্গিং, এটা একটা ছোট, এই বাক্যের মধ্যে ছোট অংশ। আবার গীতা ইজ ড্যান্সিং, এটা একটা অংশ। তাহলে এই দুটো অংশ অ্যান্ড দ্বারা যুক্ত একটা পূর্ণ বাক্য বা বড় বাক্য তৈরি হয়েছে। তাহলে এই যে একটা অংশ, এটা একটা ক্লজ। আর গীতা ইজ ড্যান্সিং, এই যে একটা অংশ, এটা একটা ক্লজ। তাহলে দুটো ক্লজ নিয়েই বড় বাক্যটা তৈরি হয়েছে। তাহলে সীতা ইজ সিঙ্গিং, এটা একটা ক্লজ।
গীতা ইজ ড্যান্সিং, এটা একটা ক্লজ। তাহলে এই যে বড় বাক্যের মধ্যে একটা করে ছোট বাক্য, সেটাকেই আমরা বলছি ক্লজ বা বাক্যাংশ। এবার বুঝবো ক্লজ কয় প্রকার। ক্লজ কয় প্রকার, এই যে এখানে দেখো উদাহরণটা, এই গল্প যেটা বলেছি, বাবা মা আর তার সন্তানকে নিয়ে যে ফ্যামিলি অর্থাৎ পরিবারটা গড়ে উঠেছে, আমরা এটাকে কজনকে লিখেছি, বাবা মা আর সন্তান। তাহলে ক্লজ কয় প্রকার হলো, ক্লজ হলো 3 প্রকার, তাই তো। বাবা, এই যে ফ্যামিলির কে হেড, বাবা। বাবা কারো উপর নির্ভরশীল, নির্ভরশীল না, অর্থাৎ বাবা তার অধীনে সকলে, এবং বাবা হচ্ছেন উপার্জনদাতা, বাবা আয় করেন এবং সংসারটাকে চালান। তাহলে এই যে প্রধান, এই বাবা হলেন কি মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ, কারণ তিনি কারো উপর নির্ভর করেন না। দ্বিতীয় নম্বর কি, সন্তান। সন্তান কি বাবা মার অধীন, সাব অর্ডিনেট ক্লজ। সাব অর্ডিনেট শব্দের অর্থ কি, অধীন। কারণ এই যে তোমরা ছাত্রছাত্রীরা, তোমরা কি নিজেরা অর্থ উপার্জন করো না, পুরোপুরি বাবার উপর নির্ভর করো। বাবা খাতা পেন কিনে দিলে তুমি পড়তে পারবে, তিনি না কিনে দিলে পড়াশোনা হবে না। তাহলে তুমি কি করছো, পুরোপুরি বাবার উপর নির্ভরশীল। তাহলে যে ক্লজ প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল তাকে আমরা কি বলছি, সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে সন্তান হলো সাবঅর্ডিনেট ক্লজ। আর মা কি, কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট মানে কি, সমপদস্থ, অর্থাৎ একই রকম। তাহলে মা যখন ইনকাম করতে শুরু করলেন, ওই যে বললাম গল্পের শেষে মাও ইনকাম করতে শুরু করেছেন, তাহলে তিনিও বাবার সমপদস্থ। তাহলে যখন দুটো মেন ক্লজ কোনো লিঙ্কার্স দ্বারা যুক্ত হয়, অর্থাৎ এই যে বাবা এবং মা তারা কিসের মাধ্যমে যুক্ত হয়েছে, বৈবাহিক সম্পর্কের মাধ্যমে, তাই তো। বৈবাহিক সম্পর্কের মাধ্যমে বাবা এবং মা যুক্ত হয়েছে। তাহলে এইখানে বাবা এবং মা অর্থাৎ দুটো প্রিন্সিপাল ক্লজ যখন কোনো লিঙ্কার্স দ্বারা যুক্ত হয়, সেটাকে আমরা বলবো কোঅর্ডিনেট ক্লজ। তাহলে এই যে গল্পটার মধ্যে, তাহলে তোমরা অবশ্যই ক্লজটা বুঝতে পারলে। বাবা হচ্ছেন মেন ক্লজ, কারণ তিনি কারো উপর নির্ভর করেন না। সন্তান হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, কারণ তিনি অর্থ প্রকাশ করে, মানে সন্তান তার বাবার উপর নির্ভর করছেন, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করছেন। আর দুটো প্রিন্সিপাল ক্লজ, কারণ সংসারের মধ্যে মায়েরও যেমন গুরুত্ব, বাবারও তেমন গুরুত্ব। আর তারা দুজন ইউনিট হয়েছে কিভাবে, বৈবাহিক সম্পর্কের মাধ্যমে, অর্থাৎ লিঙ্কারের মাধ্যমে। যখন দুটো প্রিন্সিপাল ক্লজ যুক্ত হয়, তখন সেটাকে আমরা বলবো কোঅর্ডিনেট ক্লজ। ক্লিয়ার? তাহলে বিষয়টা আমরা একটু উদাহরণের সাহায্যে বুঝে নিই। প্রথম কি বললাম, প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ কাকে বলবো, যে ক্লজ নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে, অর্থ প্রকাশের জন্য কারো উপর নির্ভরশীল নয়, অর্থাৎ নির্ভর করে না, তাকে আমরা বলবো প্রিন্সিপাল ক্লজ। তাহলে যে ক্লজ নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে, অর্থ প্রকাশের জন্য কোনো ক্লজের উপর বা অন্য ক্লজের উপর নির্ভর করে না, তাকে আমরা বলবো প্রিন্সিপাল ক্লজ। যেমন কি, আই নো রামবাবু, আমি রামবাবুকে জানি, তাহলে এটা অর্থ প্রকাশ করতে পারছে, তাহলে এটি হলো কি প্রিন্সিপাল ক্লজ। তাহলে এইটা হলো প্রিন্সিপাল ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ কাকে বলবো, সাবঅর্ডিনেট হয়েছে বললাম ছেলেরা, সন্তান, কারণ তার বাবার উপর নির্ভর করে। তাহলে যে ক্লজ নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে না, অর্থ প্রকাশের জন্য কার উপর নির্ভর করে, ওই যে বললাম বাবার উপরে, তার মানে প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করে, তাকে আমরা বলবো সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে যে ক্লজ নিজে অর্থ প্রকাশ করতে পারে না, অর্থ প্রকাশের জন্য প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করে, তাকে আমরা বলবো সাবঅর্ডিনেট ক্লজ। যেমন ধরো, আমি যদি এইটা না লিখে আমি এইখানে শুধু যদি লিখি হু ইজ আ টিচার, হু ইজ আ টিচার, যিনি একজন শিক্ষক, এটা যদি তুমি বলতে বলতে যাও হু ইজ এ টিচার, যিনি একজন শিক্ষক, যিনি একজন শিক্ষক, অর্থ প্রকাশ করতে পারছে না। এর সঙ্গে যদি আমি এইটা যোগ করি, আই নো রামবাবু হু ইজ এ টিচার, আমি রামবাবুকে জানি যিনি একজন শিক্ষক, তাহলে অর্থ প্রকাশ করতে পারছে। তাহলে এটা কোন ক্লজ বলেছিলাম, প্রিন্সিপাল ক্লজ। এইটা অংশ, এই অংশটা হয়ে গেল সাব ক্লজ, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ। কারণ
হু ইজ এ টিচার কার উপর নির্ভর করছে? প্রিন্সিপাল ক্লজের উপর। তাহলে এটা হয়ে গেল সাবঅর্ডিনেট ক্লজ। ক্লিয়ার? 3 নম্বর কি? কোঅর্ডিনেট ক্লজ। তাহলে কোঅর্ডিনেট ক্লজ কাকে বলবো? ওই যে বললাম মা যখন স্বনির্ভর হয়েছেন তখন তিনিও কারো অধীনমান, তিনিও বাবার সমপদস্থ। তাহলে যখন এক বা একাধিক প্রিন্সিপাল ক্লজ কোন লিঙ্কার্স দ্বারা, ওখানে আমি বলেছিলাম বৈবাহিক সূত্রের দ্বারা যুক্ত হয়েছেন বাবা এবং মা, তাহলে এইখানে যখন এক বা একাধিক প্রিন্সিপাল ক্লজ কোন লিঙ্কার্স দ্বারা যুক্ত হয় তখন তাকে আমরা বলবো কোঅর্ডিনেট ক্লজ। যেমন ধরো আই নো রামবাবু, আবার এইখানে যদি আমি লিখি হি ইজ আ টিচার, তিনি একজন শিক্ষক, অর্থ প্রকাশ করতে পারছে। আই নো রামবাবু, আমি রামবাবুকে জানি, এটা অর্থ প্রকাশ করতে পারছে। তাহলে এটাও প্রিন্সিপাল ক্লজ, এটাও প্রিন্সিপাল ক্লজ, দুটো বাক্য আছে। যখন এটাকে আমি যোগ করে দিলাম এর সঙ্গে অ্যান্ড, তাহলে আই নো রামবাবু অ্যান্ড হি ইজ আ টিচার, তখন এটা হয়ে গেল কি? কোঅর্ডিনেট ক্লজ। এবার সাবঅর্ডিনেট ক্লজকে 3টে ভাগে ভাগ করায়। কি কি? 1 নম্বর হচ্ছে নাউন ক্লজ বা নমিনাল ক্লজ, 2য় নম্বর হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ, এবং 3 নম্বর অ্যাডভার্ব ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ। আজকে তোমাদের এই ভিডিওতে আমি বলেছিলাম যে নাউন ক্লজ বোঝাবো, এই নাউন ক্লজ বা নমিনাল ক্লজটা বিস্তারিতভাবে আলোচনা করব। এই নাউন ক্লজের প্রথম কি? প্রথম হচ্ছে সাবজেক্ট অফ এ ভার্ব, অর্থাৎ ভার্বের সাবজেক্ট রূপে বসে। তার মানে আমরা এইভাবে লিখি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, অর্থাৎ এই ভার্বের কি হবে? সাবজেক্ট রূপে বসবে। যেমন কি দেখো, হি ইজ আ থিপ, ইট ইজ সেড, তাহলে ইট ইজ সেড, তাহলে ইজ সেড হচ্ছে ভার্ব, এই ভার্বের সাবজেক্ট কোনটা? ইট। তাহলে আর ইট মানে কোনটাকে বোঝানো হচ্ছে? হি ইজ আ থিপ। তাহলে শুধুমাত্র একটা দ্যাট দিয়ে যুক্ত করে দাও, দ্যাট। এবার সাবজেক্ট ইট মানে কোনটা? সাবজেক্ট এটা, ইট বলতে হি ইজ আ থিপ, হি ইজ আ থিপ। এবার ভাবটা বসে যাবে, ইজ সেড, তাহলে দ্যাট হি ইজ আ থিপ ইজ সেড। এটা হলো নাউন ক্লজের সাবজেক্ট অফ এ ভার্বের উদাহরণ। আর একটা কি বলেছে? দ্য ম্যান ইজ অনেস্ট, ইট ইজ নোন, তাহলে এটা পুরোটা ভার্ব, এই ভার্বের সাবজেক্ট রূপে বসেছে কে? ইট। আর ইট মানে কোনটা? ইট মানে হচ্ছে দ্যাট দ্য ম্যান ইজ অনেস্ট। তাহলে এবার যোগ করে দেবো শুধু, তাহলে দ্যাট, এবার সাবজেক্টটা বসিয়ে দিলাম, সাবজেক্ট মানে ইট, ইট মানে দ্য ম্যান ইজ অনেস্ট, এবার ভার্ব বসিয়ে দিলাম ইজ নোন। অর্থাৎ এইখানেও দেখো ভার্বের সাবজেক্ট রূপে বসেছে এটা, আর এখানেও ইজ নোন এই ভার্বের সাবজেক্ট রূপে বসেছে দ্যাট দ্য ম্যান ইজ অনেস্ট। তাহলে এটা হয়ে গেল সাবজেক্ট অফ এ ভার্ব। দ্বিতীয় হলো অবজেক্ট অফ এ ভার্ব। অবজেক্ট অফ এ ভার্ব মানে কি? সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অর্থাৎ ভার্বের অবজেক্ট রূপে বসবে, ভার্বের অবজেক্ট রূপে বসবে। যেমন দেখো হি ইজ আ থিপ এভরিবডি সেজ ইট, তাহলে ভার্ব কোনটা? সেজ, ইট মানে কি? অবজেক্ট। তাহলে আর ইট বলতে কোনটাকে বোঝানো হয়েছে? পুরো এটাকে, হি ইজ আ থিপ। তাহলে লিখবো আমরা কিরকম? এভরিবডি, এভরিবডি সেজ, ভার্ব বসিয়ে দিলাম, সেজ কি দিয়ে যুক্ত করতে হবে? দ্যাট, এভরিবডি সেজ দ্যাট। আর এবার অবজেক্ট ইট, ইট মানে কোনটা? হি ইজ আ থিপ, হি ইজ আ থিপ। দ্বিতীয় নম্বর কি বলেছি? দ্য ম্যান ইজ অনেস্ট, উই নো ইট, তাহলে এখানে ভার্ব কোনটা? নো, আর ইট হচ্ছে অবজেক্ট, তাহলে এই ইটটা কোনটাকে বোঝানো হয়েছে? দ্য ম্যান ইজ অনেস্ট। তাহলে আমরা ওটাকে যোগ করলে কি লিখবো? উই নো, কি দিয়ে যুক্ত করতে হবে? দ্যাট, উই নো দ্যাট। এবার অবজেক্টটা বসাবো, অবজেক্ট মানে ইট, ইট মানে কোনটা? দ্য ম্যান ইজ, দ্য ম্যান ইজ অনেস্ট। তাহলে এটাও দেখো ভার্ব
তারপরে এটা পুরোটা অবজেক্ট রূপে বসলো, তাহলে সাবজেক্ট অবজেক্ট অফ এ ভার্ব, এখানেও ভার্ব, এটা অবজেক্ট রূপে বসলো, অর্থাৎ অবজেক্ট অফ এ ভার্ব। 3 নম্বর হলো অবজেক্ট অফ এ প্রিপোজিশন, অর্থাৎ প্রিপোজিশনের অবজেক্ট রূপে বসবে। তাহলে প্রিপোজিশনের অবজেক্ট রূপে বসবে। টিচার সেজ সামথিং, লিসেন টু ইট। তাহলে দেখো এখানে প্রিপোজিশন হচ্ছে টু আর ইট হচ্ছে অবজেক্ট। তাহলে আর ইট বলতে কোনটা? টিচার সেজ সামথিং। তাহলে এটাকে আমরা যোগ করলে কি বলবো? লিসেন টু। লিসেন টু, এইখানে বলে রাখি সামথিং থাকলে দ্যাট হবে না, হবে হোয়াট। যেমন সামবডি থাকলে হু, প্লেস থাকলে হোয়ার, টাইম বোঝালে হোয়েন, এইভাবে সামথিং থাকলে হবে কি? হোয়াট। তাহলে লিসেন টু হোয়াট। এবার এটা বসিয়ে দেবো, টিচার সেজ। তাহলে লিসেন টু হোয়াট টিচার সেজ, অর্থাৎ টু হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের অবজেক্ট রূপে বসলো। দ্বিতীয় নম্বর কি? এয়ার ইজ নেভার কোয়াইট অ্যাট রেস্ট, এভরিবডি মাস্ট এগ্রি টু ইট। তাহলে এখানে টু প্রিপোজিশন, ইট হচ্ছে অবজেক্ট। আর ইট বলতে কোনটা? এয়ার নেভার কোয়াইট অ্যাট রেস্ট। তাহলে আমরা কি লিখবো? এভরিবডি মাস্ট এগ্রি, everybody must agree to that air is never quite at rest। তাহলে এভরিবডি মাস্ট এগ্রি টু, টু হচ্ছে প্রিপোজিশন, তারপরে অবজেক্ট রূপে বসলো, টু নেভার কোয়াইট অ্যাট রেস্ট। তাহলে এইভাবে তোমরা নাউন ক্লজ করতে পারবে। আশা করি ক্লজ সম্পর্কে তোমাদের সংশয় বা ভীতি দূর হয়েছে, এবং এইভাবে তোমরা প্র্যাকটিস করলে ক্লজগুলো অবশ্যই তোমরা নিজেরা পারবে। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানিও, আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।